প্রতিটি গল্পেরই একটা দরজা থাকে, যেটা খুললেই বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায়। যেখানে প্রতিটি গল্পই বাস্তবের মুখোশে লুকিয়ে থাকা দুঃস্বপ্ন। স্বাগতম গল্পের জাদুঘরে, যেখানে গল্প নয়, অভিজ্ঞতা বাঁচে। হরর, ক্রাইম, থ্রিলার, অ্যাডভেঞ্চার, সব রকমের জাদু আছে এই ঘরে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে তৈরি তো? চলুন শুরু করি আমাদের এই নতুন যাত্রা। চামড়া, এক জীবন্ত দুঃস্বপ্নের গল্প। কখনো কখনো নতুন জীবন মানে কারো কাছে সেটা মৃত্যু। নমস্কার, গল্প পাঠে আমি পল্লব হাজরা। আমার নাম গোপাল। আমি শহরে থাকি। গরমের ছুটিতে আমি আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সে একটা ছোট্ট গ্রামে থাকতো। কেবল মাটির পথ আর টাটকা ধানের গন্ধ। পাশের দুপাশে খোলা নীল আকাশ আর দূরে একগুচ্ছ কাক। ঘরে ঘরে লণ্ঠনের আলো। দুপুরে সূর্য এমনভাবে গাছে গাছে ঝাঁপিয়ে পড়ে যেন সব কিছু আগুনে জ্বলে ওঠে। বন্ধুর বাড়িটা মাটির পলিমাটি দিয়ে গড়া। ছাদে বাঁশের ছাউনি, সামনে একটা পুরনো কুয়ো। গ্রামের লোকেরা সন্ধ্যার পরে সেখানে যেত না। একদিন ঘুরে বেড়াতে গিয়ে আমরা গ্রামের ধারে পড়ে থাকা এক পুরনো বাড়ির সামনে পৌঁছালাম। বাড়িটা আর্তনাদ করে। পাশের ঝাঁঝরা জানলা ভেঙে গেছে। বারান্দায় লোহার রেল ঝাঁঝালো। বারান্দায় একজন বুড়ি বসেছিলেন। তার উপর সাদা দাগ কাটা শাড়ি। মুখের ভাঁজে কত কাহিনী। তার চেহারায় কিছু যেন অচেনা। চোখ দুটো গহ্বরের মতো উঁচু, চুল কাঁচ পর্যন্ত ছেঁড়া। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার হাতের আঙুলের মধ্যে একটা জিনিস ঝলমল করছে, ঠিক যেন চোখ পলকে পলকে চকচক করছিল। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি ঠাকুমা? তিনি হেসে বললেন, এটা হুম, এটা একটা চামড়া। তুমি এটা গায়ে রাখলেই নতুন জীবন পাবে। বলার সময় তার ঠোঁটে এক ঝলক আঁচড় ছিল। হাসিটা ছিল নদীর নিচে কেবল একটা ফিসফিস। তারপরে তিনি হঠাৎ পেছন দিক থেকে হেসে উঠলেন। সেই হাসিটা বারান্দার লাল টিনের নিচ থেকে উঠে আসছে মনে হলো, খসখসে রাগী অথচ আমন্ত্রণ স্বরূপ। তার পরের মুহূর্তেই পেছনের অন্ধকার থেকে একটা ঝিমুনি শব্দ। মাঠের নোনা ঘাস হেসে উঠে এলো এক গলা বাঁধা শব্দ। আমি সেটা নিয়ে ঘরে এসে রেখে দিলাম। একটি রংহারা রুমালেতে ঠিকঠাক বেঁধে আলো কমিয়ে চাটাইয়ের পাশে রাখলাম। রাত গেল, আমি ঘুমিয়েছিলাম। কোনো শোরগোল হয়নি, কোনো স্বপ্নও না। ঠিক কোনো সমস্যাই হলো না। তবে ভেতরে একটা অদ্ভুত কোমল ভাঙা হাওয়া লাগছিল, যেমন কেউ চামড়ার গায়ে আলতো করে আঙুল টেনে দিচ্ছে। যে শরীরটা যেন কারো মতো মনে হচ্ছিল। সকালে রুমাল খুলে দেখলাম রুমালের ভেতরে যেন মাংসের মতো কিছু শুকিয়ে গেছে, কিন্তু তার গায়ে হালকা নড়াচড়া। চামড়াটা যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে। সেই সঙ্গে বাতাস ভেসে এলো একটা গন্ধ, পুরনো ঘামের, কাঁচা মাটির, আর যেন কোথাও থেকে হাসির ক্ষীণ প্রতিধ্বনি। পরের দিন নিজের শরীরে কোনো পরিবর্তন দেখিনি। সারাদিনটা বেশ স্বাভাবিকভাবেই কেটেছে। ধান ক্ষেতের গন্ধ, অল্পখানি ক্লান্তি। কিন্তু পরের দিন সকালে আলোয় দেখলাম শরীরের এক জায়গায় হঠাৎ একটা ফাটা উঠেছে। চামড়াটায় যেন কাগজের মতো পাতলা হয়ে ফাটল ধরেছে। ফাটার ধারের গা কালো আভা আর মৃদু চিমুনি ভাসছে। স্পর্শ করলেই কষ্ট হয় না, কিন্তু ভিতর থেকে কোনো এক অদ্ভুত নড়াচড়া মনে হচ্ছে। আমি প্রথমে গুরুত্ব দিলাম না। সেদিন রাতে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। দিনকাল কাটতে লাগলো, কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো অদেখা হয়ে আসতে লাগলো। দিন বদলে গেলেও পুরনো স্মৃতিগুলো মুছে যেতে লাগলো। মা বাবার কথা, ছোটবেলার হাসি, প্রিয় মুহূর্তগুলো যেন ঢেউয়ের মতো সরে যাচ্ছে। তাদের নাম মুখে যেন উচ্চারণও করতে পারি না। অক্ষর ভুলে গেছি, কি নাম তাও ঠিক মনে নেই। যেন কিছুমান কুয়াশার ফাঁকে পিছনে ফেলে আসা পুরনো দিনের কথা। এই ভুলে যাওয়ার স্তর যেন বাড়ল, ততই আমার ভিতরে একটা খালি জায়গা করে উঠল। কেউ জিজ্ঞেস করলে আমি জানতাম না কার কথা বলছে, কিসের জন্য বেঁচে আছি আমি। রাস্তায় বেরোলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। দেখে বোঝা যায় তাদের মনের কোনো একটা সন্দেহ জাগে। কেউ চুপচাপ কানে কানে বলে, তুমি তো আর আগের মতো নও। তাদের কথাগুলো আমাকে ব্যথা দেয় না, বরং কষ্ট দেয়, কিচ্ছু বুঝতে না পারার অনুভূতি। আমি মুখে কিছু বলি না, চুপই থেকে যাই, যেন কথা বলেই আরও স্মৃতি মনে পড়বে। আয়নায় দাঁড়ালেই নিজেকে চিনতে পারি না। আমি আয়নার সামনে থাকি, কিন্তু আয়নায় দেখা মুখটা একটু পিছিয়ে আসে।
চোখের গ্রুগুলো একটা স্লো মোশনে সারিবদ্ধ হয়। মাঝে মাঝে আয়নার প্রতিচ্ছবি আমার অভিব্যক্তির সেগুলো ধরে রাখতে পারে না, বরং অদ্ভুত ভাঁজে বাঁকানো এক ব্যক্তি দেখায়, যে ব্যক্তি আমার মতো, কিন্তু তার হাসি অপরিচিত, চোখে এক ধরনের নাড়াচাড়া। আয়নায় আমার হাত তুলে ধরলে প্রতিচ্ছবির হাত একটু পরে উঠতে শুরু করে। এমন লাগে যেন আমার শরীর ও প্রতিচ্ছবি একে অপরের সঙ্গে মিলছে না। সবকিছুই যখন সীমা ছেড়ে যাচ্ছে, আমি চরম অবস্থায় পৌঁছে গেছি। বন্ধুদের দেখে বোঝা যায় আমি আর আগের মানুষ নেই। আমি গোপালের বন্ধু। ওর কষ্ট দেখে আর থাকতে না পেরে এক রাতে আমি শেষ আসা একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি গুজ্জ ভঙ্গিতে বলল শীতল কণ্ঠে, এটা কোনো সাধারণ সমস্যা নয়, এটা পরজীবী। তোমার ওপরে কেউ বা কিছু বেঁচে না থাকা মানুষের ক্ষুধা খাচ্ছে। ভালো জিনিসগুলো, ভালো স্মৃতি, শান্তি সব কিছু ধীরে ধীরে শুষে নিচ্ছে। তার চোখে একটা ভয়ানক শান্তি ছিল, যেমন কেউ বন্দির কাউন্টারে কোনো সংখ্যা গুনছে। আমি জিজ্ঞেস করলাম বাঁচার উপায় কি? তার উত্তর ঝর্ণার মতো সরল কিন্তু কটু। তোমার বন্ধুকে তোমার কাছ থেকে আলাদা করে দিতে হবে। তার কণ্ঠে কোনো করুণা অনুশোচনা ছিল না। নদীর মতো শীতলভাবে বলল, চামড়াটা ওর ওপর থেকে এসে তোমায় ধরে নেবে, ওকেই পুড়িয়ে ফেলো। সে কথা শুনে আমার মাথায় কেঁপে উঠল। তার কথাই ছিল এক ভয়ানক সিদ্ধান্তের ছোঁয়া, যেন অস্ত্রে ছুরি ধরতে বলছে না, বরং কোনো প্রাচীর নিয়ম পালন করতে বলছে। আমি ভয়ে ভয়ে ফিরলাম। দেখলাম গোপাল ঘুমোচ্ছে। তার মুখে এক প্রশান্তির ছায়া। কিন্তু এ কোন গোপাল? এ তো আমার বন্ধু নয়। কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থেকে আমি সেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তার গায়ে আগুন জ্বালিয়ে ঘর বন্ধ করে বাইরে এলাম। হৃদয়টা পিছু হচ্ছিল। পরে যখন ঢুকলাম, কিন্তু ভেতরে আর কিছু দেখলাম না, শুধুমাত্র মেঝেতে ভাঁজ হয়ে থাকা একটা চামড়ার টুকরো, একটা চিহ্নহীন নিঃশব্দ। এবং ঠিক তখনই লক্ষ্য করলাম আমার নিজের হাতেই চামড়া হঠাৎ ছিঁড়ে যাচ্ছে। আঙুলের পেছন থেকে মিষ্টি সাদা কালো কুঁচকে পড়া চামড়া ছিঁড়ে পড়ছে। আমি ঘর থেকে বেরোনোর সময় লক্ষ্য করলাম খাটের তলায় সেই চামড়া পড়ে আছে। আমি তখনই দৌড়ে তান্ত্রিকের কাছে গিয়ে বললাম, ভয়ে আর আশা নেই। কিন্তু যতটা কাছাকাছি গেলাম তান্ত্রিকের কাছে, ততই দেখতে পেলাম আমার হাত থেকে চামড়াটা নিজের খসতে খসতে পড়ছে। প্রত্যেকটা ছোঁয়ার সঙ্গে মনে হলো আমি নিজেকে একেবারে হারিয়ে ফেলেছি।